আওয়ামী লীগের বিষয়ে সরকার নয়, সিদ্ধান্ত নেবে জনগণ। মন্তব্য বিএনপির। উঠছে না দলটির নিষেধাজ্ঞা, জানালেন আইন উপদেষ্টা। জাতিসংঘে রোহিঙ্গা বিষয়ক সম্মেলন বড় পাওয়া, কিছুটা সহজ হবে প্রত্যাবাসন। রাখাইনে শান্তি প্রতিষ্ঠার তাগিদ। দুর্গোৎসবের মহানবমীতে মণ্ডপে মণ্ডপে বিষাদের সুর। কাল বিজয়া দশমীতে স্বামীর গৃহ কৈলাসে ফিরে যাবেন দেবী দুর্গা। দুর্গোৎসব ও টানা 4 দিনের ছুটিতে কক্সবাজার কুয়াকাটায় ভ্রমণ পিপাসুদের ভিড়। সাগরের লোনা জলে গা ভাসাচ্ছে হাজারো পর্যটক। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে বিস্ফোরণে বহুতল ভবনে ধস। উদ্ধার তৎপরতায় দমকল বাহিনী। কারণ জানতে চলছে তদন্ত। এবং বিসিবি নির্বাচন থেকে সরে দাঁড়ালেন তামিম ইকবাল সহ বিএনপিপন্থী প্রার্থীরা। সরকারি হস্তক্ষেপ ও পাতানো ভোটের অভিযোগ। পেয়ার পদ্ধতিতে ভোট করতে হলে সংসদ নির্বাচনে অংশগ্রহণ করে জনগণের ম্যান্ডেট নিয়ে আসতে হবে, এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বুধবার টাঙ্গাইলের মির্জাপুরের রণদা প্রসাদ সাহার বাড়িতে পূজা পরিদর্শনের সময় এ মন্তব্য করেন তিনি। বলেন, নির্বাচিত সরকার না থাকলে সরকার ও জনগণের মধ্যে সেতু বন্ধন তৈরি হয় না। এতে মানুষ অনেক সমস্যার সম্মুখীন হয়। জাতীয় নির্বাচনের পরে বড় আকারে বিনিয়োগ আসবে বলেও আশা প্রকাশ করেন তিনি। পিয়ার পদ্ধতি তো কেউ চাইতেই পারে, এটা তো তাদের অধিকার আছে। তাদেরকে জনগণের কাছে যেতে হবে, আগামী নির্বাচনে জনগণের ম্যান্ডেট নিয়ে সেটা সংসদে নিয়ে আসতে হবে। ডক্টর ইউনূস যদি আন্তর্জাতিক মহলে আওয়ামী লীগ ফেরানোর স্টেটমেন্ট দিয়ে সুশীল সাজেন, তাহলে বাংলাদেশের মানুষ ছেড়ে দেবে না। বিকেলে পঞ্চগড়ের আটোয়ারিতে দুর্গা মন্দির পরিদর্শন করে কথা বলেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। বাংলাদেশের মানুষের এত রক্ত বিসর্জন, সবকিছু প্রাণ বিসর্জন ভুলে গিয়ে নিজের ইমেজের চেক অ্যান্ড ব্যালেন্স করার জন্য তিনি সুশীল সাজতে শুরু করেন এবং সব এই অভ্যুত্থানের মতো এত বড় একটা বড় ঘটনা ভুলে গিয়ে তিনি যদি এই স্টেটমেন্ট আসলে দিয়ে থাকেন যে আওয়ামী লীগ আবার কার্যক্রম আবার সচল করা হতে পারে, তাহলে আমরা শুধু একটা কথাই বলি, বাংলাদেশের মানুষ ছাড় দিতে পারে কিন্তু ছেড়ে দিবে না। পার্শ্ববর্তী দেশের সহযোগিতার কিছু সন্ত্রাসী ধর্মীয় উৎসব ব্যাহত করতে চায় বলে অভিযোগ করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। সন্ধ্যায় মুন্সিগঞ্জের সিরাজদি খান পূজা মণ্ডপ পরিদর্শন করে সাংবাদিকদের একথা বলেন তিনি। সন্ধ্যায় মুন্সিগঞ্জের সিরাজদি খান উপজেলার বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করে সাংবাদিকদের তিনি আরও জানান, পাহাড়ের একটি ঘটনাকে কেন্দ্র করে পূজা অস্থিতিশীল করার চেষ্টা করে একটি মহল, তবে তারা সফল হতে পারেনি। এসব ঘটনার পেছনে বাইরের ইন্ধন রয়েছে বলে মন্তব্য করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এইবার প্রথম দিকে চয়ন সিং মানে ওই বেচারাই কিন্তু কোনো অপকর্ম করে নাই, এখন প্রমাণ হলো যে উনি কোনো রেপের সাথে জড়িত না, বাট ওইটারে দিয়ে এই পূজাটাকে একটা অস্থিতিশীল করার জন্য একটা মহল চেষ্টা করছে। এই দুষ্কৃতিকারীরা এটা কিন্তু সাকসেসফুল হইতে পারে নাই আপনাকে সবাই সহযোগিতার জন্য। এটা একটা বাহিরেরও একটা ইন্ধন ছিল যেন পূজাটা যেন ভালোভাবে না হতে পারে, কিন্তু এবার বাংলাদেশের সব জায়গায় ভালোভাবে পুজো হয়ে গেছে। এটার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। শারদীয় দুর্গোৎসব ও টানা 4 দিনের ছুটিতে ভিড় জমেছে দেশের পর্যটন কেন্দ্রগুলোতে। পর্যটকদের পদচারণায় মুখর কক্সবাজার ও কুয়াকাটা সমুদ্র সৈকত। মেতেছেন সাগরের লোনা জলে, তবে হোটেল ও খাবারের বেশি দাম রাখার অভিযোগ উঠেছে। বুধবার ও বৃহস্পতিবার দুর্গাপূজার ছুটি, আর সাপ্তাহিক ছুটি শুক্র ও শনিবার। এমন সুযোগে সৈকতের শহর কক্সবাজারে ছুটে গেছেন অনেকেই। এতে পরিপূর্ণ 550-র বেশি হোটেল ও রিসোর্ট। যান্ত্রিক জীবনের অবসাদ কাটাতে বিস্তৃত বালিয়াবাড়ি সৈকতে মেতেছেন পর্যটকরা। দুর্গাপূজার ছুটিটা বেছে নিয়েছি। দেখা যায় অনেক প্রাইভেট সেক্টরে জব করে, ছুটি মিলছে না, তাই আমরা এই ছুটিটাকে বেছে নিয়েছি। বাবার সাথে আছি, অনেক ভালো লাগছে। একবার ডুবে গিয়েছিলাম।
নিরাপত্তাটা এখন আগে থেকে ভালো আমার কাছে মনে হচ্ছিল। আমি জুনেও কিন্তু আসছি। যাত্রী চাহিদার প্রেক্ষিতে ঢাকা, চট্টগ্রাম ও কক্সবাজার রুটে চালু হয়েছে ট্যুরিস্ট এক্সপ্রেস নামের বিশেষ একটি ট্রেন। এবারের ছুটিতে ভালো ব্যবসার আশা পর্যটন সংশ্লিষ্টদের। আজকে থেকে আগামী 3 দিন কক্সবাজারের সবগুলো হোটেল বুকিং রয়েছে। মূল ব্যবসায়ীদের মধ্যে একটা দাম বাড়ার প্রবণতা হয়, এটা হলো আমরা ট্যুরিস্ট পুলিশ, জেলা প্রশাসন সব মিলিয়ে আমরা প্রস্তুতি নিয়েছি যাতে এই ধরনের কোনো দুর্ঘটনা না ঘটে। টানা 4 দিনের ছুটিতে মুখর সাগরকন্যা কুয়াকাটাও। সমুদ্র সৈকত, শ্রী শ্রী দুর্গা মন্দির এবং আশপাশের এলাকায় ভিড় পর্যটকদের। তবে আবাসিক ও খাবার হোটেলে দাম বেশি রাখার অভিযোগ ভ্রমণ পিপাসুদের। পর্যটকদের নিরাপত্তায় সার্বিক ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন ট্যুরিস্ট পুলিশ সহ প্রশাসনের সংশ্লিষ্টরা। এমজে জুয়েল, ডিভিসি নিউজ। মৌসুমি বায়ুর সক্রিয়তা বাড়ায় আগামী 3 দিন দেশের সব বিভাগে অতি ভারী বৃষ্টি হতে পারে। এমন পরিস্থিতিতে 7 জেলায় বন্যার আশঙ্কা করা হচ্ছে, এমন পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। জানিয়েছে বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপ থেকে ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার সম্ভাবনা নেই। এছাড়া সমুদ্র বন্দরগুলোকে 3 নম্বর স্থানীয় ও অভ্যন্তরীণ নদী বন্দরগুলোকে 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। চট্টগ্রামে ভূমিধসের আশঙ্কাও রয়েছে। এদিকে গেল 24 ঘন্টায় রাজধানীতে 206 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে, যা এই মৌসুমে ঢাকায় সবচেয়ে বেশি বৃষ্টিপাত। আগামী 72 ঘন্টার মধ্যে বিশেষ করে চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, ঢাকা, সিলেট, ময়মনসিংহ অর্থাৎ সকল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা বাতাস ও ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি, বজ্রবৃষ্টি হতে পারে। সেপ্টেম্বরে দেশে ডেঙ্গু পরিস্থিতি ছিল সবচেয়ে উদ্বেগজনক। আক্রান্ত ও মৃত্যু সংখ্যায় ছাড়িয়ে গেছে চলতি বছরের অন্য সব মাসকে। সেপ্টেম্বরে আক্রান্ত ছাড়িয়েছে 15,000, প্রাণ গেছে প্রায় 100 জনের। বিশেষজ্ঞরা বলছেন এই বছর বর্ষাকাল দীর্ঘ হওয়ায় ডেঙ্গুর এই প্রকোপ। ডেঙ্গু প্রতিরোধে স্থানীয় সরকার বিভাগের কর্মকৌশল কার্যকরভাবে প্রয়োগ করা হয়নি বলেও মনে করেন তারা। কখনো রোদ, কখনো টানা কয়েকদিন ধরে বৃষ্টি। শরতের আশ্বিন মাস চললেও বৃষ্টি দেখে মনে হয় এবারের বর্ষাকাল যেন শেষই হচ্ছে না। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে চলতি বছর বাড়ছে ডেঙ্গুর ভয়াবহতা। সেপ্টেম্বরে আক্রান্তের সংখ্যা ছাড়ায় 15,000, প্রাণ গেছে 100-র কাছাকাছি মানুষের। বর্ষা মৌসুম দীর্ঘ হওয়ায় এমন পরিস্থিতি বলছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। বর্ষাকাল দীর্ঘ মানে হলো যে বৃষ্টিপাতের কারণে এডিস মশা প্রজননের স্থান বেড়ে যায়। আগামী 1-1.5 মাসে এইটা আরও ব্যাপকভাবে বেড়ে যাওয়ার একটা যথেষ্ট ঝুঁকি আছে। এডিস মশা নিয়ন্ত্রণ কার্যক্রম গ্রহণ যদি আমরা না করি, এত ভয়াবহ হতে পারে যেটা আমাদের জনগণের জন্য সেই যে বিশাল প্রভাব পড়বে সেটা মোকাবেলা করা কঠিন। মশক নিধনে সবার অংশগ্রহণের ওপর গুরুত্ব দিচ্ছেন তারা। আমাদের প্রথমত ডেঙ্গু নিয়ন্ত্রণের জন্য একটি সুসমন্বিত জাতীয় নীতি এবং কৌশল নির্ধারণ করতে হবে। সেই কৌশলের 3টি ধাপ থাকবে। সেটি হচ্ছে তাৎক্ষণিক বা দ্রুত কাজ করার একটি ধাপ, মধ্যস্তরের একটি ধাপ এবং দীর্ঘমেয়াদী একটি ধাপ। এবং এই ধাপের সাথে আমাদের সাধারণ মানুষজনকে যুক্ত করতে হবে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা যেটাকে কমিউনিটি এনগেজমেন্ট বলে, সেই কাজটি করতে হবে। ডেঙ্গু নিয়ে গবেষণার পরিধি বাড়ানোরও পরামর্শ দেন জনস্বাস্থ্যবিদরা। কার্যকর ওষুধটি খুঁজে বের করার জন্য আমাদেরকে কাজ করতে হবে। তাহসিনা জেসি, ডিবিসি নিউজ, ঢাকা। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে বিস্ফোরণে একটি বহুতল আবাসিক ভবনের কিছু অংশ ধসে পড়েছে, তবে এখনও হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। বিবিসি জানিয়েছে স্থানীয় সময় বুধবার সকাল 8:15টার দিকে নিউ ইয়র্কের ব্রঙ্কোস এলাকায় এই ঘটনা ঘটে। নিউ ইয়র্ক সিটি মেয়র এরিক অ্যাডামস এক বিবৃতিতে জানান, ঘটনার পরপরই উদ্ধার কাজ শুরু করে দমকল বাহিনী। বিস্ফোরণের কারণ জানতে তদন্ত চলছে বলেও জানান তিনি। নিউ ইয়র্ক ফায়ার ডিপার্টমেন্ট জানিয়েছে বিস্ফোরণে ভবনের সঙ্গে যুক্ত একটি ইনসিনারেটর শ্যাফট ধসে পড়ে। বিবিসিকে একজন প্রত্যক্ষদর্শী জানান, হঠাৎ বিস্ফোরণের শব্দের পর ভবনটির একটি অংশ ভেঙে পড়ে। পরে জরুরি সেবা নম্বরে 911-এ ফোন করলে উদ্ধারকর্মীরা দ্রুত এসে অভিযান শুরু করেন। ভবনটিতে 3,500-এর বেশি মানুষ বসবাস করেন। গাজার আরও নিকটে ত্রাণবাহী সমুদ ফ্লোটিলা খাবার, ওষুধ ও কাপড়সহ নিত্যপণ্য নিয়ে সাগরপথে এগিয়ে যাচ্ছেন মানবাধিকার কর্মীরা। গাজা উপত্যকার ওপর ইসরায়েলি অবরোধ ভেঙে তারা সেসব ত্রাণ সামগ্রী দুর্গত মানুষদের হাতে তুলে দিতে চান।
নৌকাগুলো এখন গাজার কাছে চরম ঝুঁকিপূর্ণ এলাকায় পৌঁছেছে। বিভিন্ন রাষ্ট্রীয় সংগঠন ও মানবাধিকার কর্মীরা ফ্লোটিলার ওপর হামলা না চালানোর আহ্বান জানিয়েছেন। 40টিরও বেশি ছোট নৌকায় করে বিশ্বের বিভিন্ন দেশ থেকে গাজার উদ্দেশ্যে ত্রাণ নিয়ে আসছেন মানবাধিকার কর্মীরা। গ্লোবাল সুমুদ ফ্লোটিলা জানিয়েছে তাদের নৌবহর এখন উচ্চ ঝুঁকিপূর্ণ অঞ্চলে রয়েছে। এখানে আগের নৌবহরগুলোতে আক্রমণ করেছিল ইসরায়েলি বাহিনী। আন্তর্জাতিক জলসীমার মধ্য দিয়ে নিরাপদ চলাচল নিশ্চিত করতে স্পেন ও ইতালির জাহাজ নৌবহরের সাথে যাত্রা করছে। অন্যদিকে ইসরায়েলের সম্ভাব্য আক্রমণ ঠেকাতে ড্রোন দিয়ে পর্যবেক্ষণ করছে তুরস্ক। জাতিসংঘের বিশেষ দূত ফ্রান্সিসকা আলবানিস, কলম্বিয়ার প্রেসিডেন্ট গোস্তাপো পেত্রো সহ শীর্ষ রাজনৈতিক ব্যক্তি ও মানবাধিকার কর্মীরা ফ্লোটিলার পূর্ণ নিরাপত্তার দাবি জানিয়েছেন। এদিকে ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিদেওন স্যার এক্সে দেয়া পোস্টে ফ্লোটিলায় থাকা জাহাজগুলিকে গাজার দিকে যাত্রা বন্ধ করার হুঁশিয়ারি দিয়েছেন। গ্লোবাল সুমুদ ফ্লোটিলার কয়েকটি জাহাজ ইসরায়েলের আসুদ বন্দরে নিয়ে যাওয়া এবং বাকি জাহাজগুলোকে ডুবিয়ে দেওয়ার পরিকল্পনা করছে দখলদার ইসরায়েল। বুধবার ইসরায়েলি সংবাদ মাধ্যম ইয়েনেট নিউজ এ তথ্য জানিয়েছে। মানবিক এই ত্রাণগুলো গাজার পরিবর্তে ইসরায়েলি একটি বন্দরে পাঠানোর কথা বলছে তেল আবিব। তবে এক বিবৃতিতে গ্লোবাল সুমুদ ফ্লোটিলা জানিয়েছে গাজার দিকে এগিয়ে যাওয়া অব্যাহত রাখবে তারা। খান মোহাম্মদ মুকুল, ডিবিসি নিউজ ডেস্ক। বিসিবি নির্বাচন থেকে সরে দাঁড়ালেন তামিম ইকবাল। নির্বাচন ঘিরে সরকারি হস্তক্ষেপের অভিযোগ ও নোংরামির প্রতিবাদে এমন সিদ্ধান্ত সাবেক অধিনায়কের। ক্রিকেটে ফিক্সিং বন্ধের আগে নির্বাচনে ফিক্সিং বন্ধের অনুরোধ তামিমের। বিসিবি নির্বাচন বাংলাদেশের ক্রিকেটের জন্য একটা কালো দাগ বলেও মন্তব্য করেছেন তামিম। সরকারি হস্তক্ষেপের প্রতিবাদে তামিম সহ অন্তত 10 থেকে 12টি ক্লাবের প্রার্থীরা প্রার্থিতা প্রত্যাহার করবেন এমন গুঞ্জন ছিল। অবশেষে সেটাই সত্যি হলো। তামিম সহ বিএনপি পন্থী পুরো প্যানেল নির্বাচন বর্জন করেছে। তৃতীয় বিভাগের 15 ক্লাবকে আদালত নিষেধাজ্ঞা দেওয়ার পর থেকেই ঘোলাটে হয় পরিস্থিতি। তামিমের নেতৃত্বাধীন ক্লাব প্রার্থীরা নির্বাচন বর্জনের সিদ্ধান্ত নেন। সরকারি হস্তক্ষেপ আর নোংরামির মধ্যে নির্বাচন করতে চায় না তামিমের প্যানেল। যখন যেমন মনে হচ্ছে, যখন যা মনে হচ্ছে তখন তা করা হচ্ছে, এটা আসলে ইলেকশন না। এটা ইলেকশন না, আর ক্রিকেটের সাথে জিনিসটা কোনো দিক থেকেই মানায় না। এখানে ধরেন বিভিন্ন ধরনের বিভিন্ন সময় অনেক ধরনের কথা বলা হয়েছে, বাট এন্ড অফ দ্য ডে আমার কাছে মনে হয় যে এই নোংরামির সাথে আমরা কোনো দিক থেকে কোনোভাবে পাট রাখতে পারবো না। তামিম ছাড়াও ক্লাব ক্যাটাগরি থেকে মনোনয়ন প্রত্যাহার করেন 15 জন, যেখানে নাম আছে ফাহিম সিনহা, ইসরাফিল খসরু, রফিকুল ইসলাম বাবু, বোরহানুল হোসেন পাপ্পু, মাসুদুজ্জামান, আসিফ রাব্বানী, মির্জা ইয়াসির আব্বাস, সাব্বির আহমেদ, রুবেলের মতো হেভিওয়েট প্রার্থীরা। ক্যাটাগরি 1 থেকে মীর হেলাল ও তৌহিদ তারেক, আর ক্যাটাগরি 3 থেকে সিরাজউদ্দিন আলমগীর প্রার্থিতা প্রত্যাহার করেন। কারা কারা উইথড্র করেছেন তাদের নামগুলো আপনারা দেখলেই বুঝতে পারবেন যে তারা সবাই তাদের জায়গা থেকে হেভিওয়েট। তাদের ভোট ব্যাংকও ইটস ভেরি স্ট্রং, অলমোস্ট 50% আপনার উইথড্র করে নিয়েছে। পাতানো খেলায় অংশ নিতে চান না বলেই বিসিবি নির্বাচন থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত তামিমের। এমন পরিস্থিতিতে ক্রিকেটের হার দেখছেন সাবেক অধিনায়ক। ক্রিকেটের ফিক্সিং এর আগে ভোটের ফিক্সিং বন্ধ করার দাবি তামিমের। যারা বোর্ডে আছেন তারা যদি এভাবে করে ইলেকশন করতে চান করতে পারেন, জিততেও পারেন, বাট আজকে ক্রিকেট 100% হেরে গেছে, এটা নিয়ে কোনো সন্দেহ নাই। আপনারা বলেন বড় গলায় যে বাংলাদেশে ফিক্সিং বন্ধ করা লাগবে, আগে ইলেকশনের ফিক্সিং বন্ধ করেন, পরে ক্রিকেটের ফিক্সিং বন্ধ করার চিন্তাটা করি। তামিমের প্যানেল সরে দাঁড়ানোয় বিসিবি নির্বাচনে আমিনুল ইসলাম বুলবুলের প্যানেলের জয় সময়ের ব্যাপার মাত্র। 6 অক্টোবর 25 পরিচালক নির্বাচনের পর তাদের মধ্য থেকেই বেছে নেওয়া হবে নতুন বিসিবি সভাপতি। মুহাম্মদ নাজিম, ডিবিসি নিউজ, ঢাকা। কাল শুরু হচ্ছে বাংলাদেশ আফগানিস্তান 3 ম্যাচের টি-20 সিরিজ। সদ্য শেষ হওয়া এশিয়া কাপে আফগানদের হারানোর সুখস্মৃতি অনুপ্রেরণা জ্যাকেটদের। শারজাতে ম্যাচ শুরু হবে রাত 9টায়। ট্রফি হাতে হাসি মুখ রশিদ খানের, তবে জাকের হয়তো এখনও এশিয়া কাপের হতাশাই ভুলতে পারেননি। সুযোগ থাকার পরও এশিয়া কাপের ফাইনাল খেলতে পারেনি বাংলাদেশ। পাকিস্তানের কাছে বাজেভাবে হেরে সুপার 4-এই থেমেছে লিটন দাসদের এশিয়া কাপ যাত্রা। সেই হতাশা কাটিয়ে না উঠতেই আবার আফগান সিরিজ। ব্যর্থতা ভুলে মাঠের খেলায় জাকেররা সেরাটা দিতে পারবে কিনা সেটা নিয়েই প্রশ্ন উঠছে। যদিও সদ্য শেষ হওয়া এশিয়া কাপে আফগানদের ঠিকই হারিয়েছে বাংলাদেশ। প্রতিপক্ষের দুর্বলতাও ভালোভাবে জানা মুস্তাফিজদের। আপাতত সেটা দিয়েই অনুপ্রেরণা খুঁজছে লিটনরা।
এশিয়া কাপে টাইগারদের পাওয়ার হিটিং নিয়ে উঠেছে অনেক প্রশ্ন। একমাত্র সাইফ বাদে রেঞ্জ হিটিং, স্ট্রাইক রোটেশনে সবার দুর্বলতা ছিল স্পষ্ট। অন্যদিকে আফগানদের লোয়ার অর্ডার ব্যাটাররাও খেলতে পারে বিগ শট। ম্যাচ জিততে হলে এখানে উন্নতির কোনো বিকল্প নেই টাইগারদের। আমাদের মূল প্ল্যান থাকবে যে আমরা অ্যাজ এ ব্যাটিং ইউনিট ভালো পারফরমেন্স করতে হবে। যেহেতু এশিয়া কাপে আমাদের ব্যাটিংয়ের জন্য আমাদের সাফার করতে হয়েছে, তো আমাদের ব্যাটিং ইউনিটটার দিকে সবচেয়ে বেশি মনোযোগ থাকবে। তাছাড়া আফগান দলে স্পিনারদের ছড়াছড়ি, লেগি, মিস্ট্রি সব ধরনের স্পিনার আছে তাদের। ব্যাটিংয়ের কাজটা যে টাইগারদের সহজ হবে না তা বোঝাই যাচ্ছে। পরিসংখ্যানে এখনও এগিয়ে আফগানরা, 13 দেখায় 7 জয় রশিদদের। তবে পরিসংখ্যান শুধু একটা সংখ্যা মাত্র। ম্যাচ জিততে মাঠেই দিতে হবে সেরাটা। তবে বোলিং ডিপার্টমেন্ট নিয়ে কিছুটা নির্ভর থাকতে পারে টিম ম্যানেজমেন্ট। আমিরাত কন্ডিশনে টাইগার বোলাররা কত ইফেক্টিভ তা বোঝা গেছে এশিয়া কাপেই। শাহরিয়ার হোসেন, ডিবিসি নিউজ ডেস্ক। সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। সঙ্গেই থাকুন।